সকালের খাবার সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। এরা যে সবাই একসাথে খায় না, অনেক হ্যাপি ফ্যামিলি নাদিমদের। খাবার খেতে খেতে ছোট মা নাদিমকে বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তো অফিস ছুটি, তাই না? হ্যাঁ, আজ অফিস ছুটি। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ ছোট মা, বলেন। তোমাকে একজনকে ড্রপ করে আনতে হবে। ওকে ছোট মা। বুঝি আপনার বান্ধবীকে নাকি? না, তাকে না। তাহলে কাকে ড্রপ আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। কথাটা শুনে রহিম চাচার দিকে তাকালো নাদিম। ছোট মা, কাজের লোক দরকার নাকি? নাদিমের কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। না, তাহলে? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এতে কয়েক জায়গায় চয়েস এসেছে, ঢাকাতে চান্স পেয়েছে। চান্স পেয়েছে? তাই কি হয়েছে ছোট মা? ওর নাকি মেডিকেলে পড়ার খুব শখ, আর ও ভালো ছাত্রী, তাই যদি এখানে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট হবে। এই কলেজে তো দুর্বল ছাত্রছাত্রী এলাও না, তাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট তৈরি করে মেডিকেলে পড়তে চায়। তা পড়ুক, সমস্যা কি? এখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই, তাই রহিম বলেছে এখানে নিয়ে আসলে কেমন হয়। আর মেয়েটা নাকি বলে লক্ষ্মী, সব কাজ করতে পারে, আর আমাদের তো একটা কাজের মেয়ে লাগবে, এতে সেই কাজও হয়ে যাবে। আমি ওই কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে ছোট মা, ইম্পসিবল। কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। অবশ্য এরকম কথা নাদিম প্রায় শোনায়। তখন রহিম চাচা বলে উঠল, থাক, ও গ্রামে পড়াশোনা করবে, এখানে পড়তে হবে না, আমি ফোন করে বলে দিব। কথাটা বলে রহিম চাচা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তুই এটা কি বললি বাবা? মামনি, কি বলেছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এভাবে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। দিদিভাই, তুই নাদিমকে বলে দে মেয়েটাকে নিয়ে আসে। আমি এর চাইতে কোনো কিছু শুনতে চাই না। আমি যেতে পারবো না। সিঁড়ি দিয়ে যাবার সময় কথাটা শুনে বলল, আজ যেন বিকেলের মধ্যে এই বাড়িতে ওই মেয়ে দেখতে পাই। মামনি ছোট মাকে বলো আমি যেতে পারবেন। আমি কিছু বলতে পারবো না, একবার যখন এই কথা বলেছে সো তাই করতে হবে। আমি ওর উপর দিয়ে কোনো কিছু বলতে পারবো না। আমিও ছোট লোককে ড্রপ করতে যাব কখনো না। নাদিমও না খেয়ে অর্ধেক খাবার রেখে চলে গেল রুমের দিকে। খাবার টেবিলে নাদিমের আম্মু আব্বু, আঙ্কেল আর ছোট বোন বসে খাবার খেতে লাগলো। কেউ কাউকে ঠেকাতে গেল না, কারণ বলে কোনো লাভ নেই। একবার যা বলে তাই করে, সো সেটা বলে কিচ্ছু করতে পারবে না। নাদিমের মা বলে উঠল, কাজের মেয়েকে সুমি, তুহিম রহিম চাচাকে ছোট মার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে বড় মা। তখন নাদিম ছোট বোন বলে উঠল, আম্মু, ভাইয়া একবার না করেছে তখন, আর ভাইয়া যাবে না মনে হয়। তোর ছোট মা একবার যেটা বলেছে সেটা তোর ভাইয়ার থেকে বেশি কঠিন না। হ্যাঁ, কিন্তু ছোট মা ভাইয়াকে এত ভালোবাসে, তাই ভাইয়াকে যেতে বলবে না। সেটা আর হবে না। কেন আম্মু? সেটা তো ছোট মা ভালো জানে। বললো এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুরতে যাবে সবাই, শুধু ছোট মা বাদে। ও তাই? হুম। নাদিমের আব্বু বলে উঠল, রেখা যাবে না কেন? সেটা রেখা ভালো জানে। তখন নাদিমের আঙ্কেল বলে উঠল, ওর নাকি আজ ভালো লাগছে না। কেন, কি হয়েছে রেখার? কিছু না ভাবি, শুধু বলো মাথা ব্যথা করছে। মেডিসিন লাগাতে বলো। ঠিক আছে ভাবি। সবাইকে রুমের দিকে গেল। এখন আপনাদেরকে পরিচয় দেই। বড় মা হচ্ছে নাদিমের আম্মু। বড় মার দুইটি সন্তান, এক নাসির আর ছোট বোন খুশি। আর ছোট মা যিনি হলেন, তিনি হলেন নাদিমের খালা, মানে নাদিমের আম্মুর ছোট বোন। নাদিমের আম্মু খালা দুজন যমজ বোন ছিল। আর আব্বু আঙ্কেল মানে নাদিমের আব্বু আর নাদিমের আব্বুর ছোট ভাই। নাদিমের আম্মুকে দেখতে এসে নাদিমের খালাকে পছন্দ হয়ে যায় তার দাদির। তখন নাদিমের দাদি বলে, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমার ছোট ছেলের সাথে আপনার ওই ছোট মেয়ের বিয়ে দিতে পারি। তখন ছেলেকে পছন্দ করে সবাই, কারণ নাদিমের আব্বুর চেয়ে নাদিমের আঙ্কেল দেখতে আরো সুন্দর। তাই যমজ বোনের একসাথে বিয়ে হয়। নাদিমের আম্মুর দুইটি সন্তান নাদিম আর খুশি। আর নাদিমের খালা মানে ছোট মার কোনো সন্তান নেই, তাই নাদিমকে বেশি ভালোবাসে।
কেউ নাদিমকে কিছু বলতে পারে না ছোট মার কারণে। যা কিছু ছোট মা করেন সব। ছোট মা অনেক রাগী আর জেদি, যা বলে তাই করে। এতে ছোট বলে তাকে সম্মান করে। আর বিশেষ করে ছোট মা যা বলে তাই করতে হয় সবাই। থাক এসব কথা, পরে এক সময় বলবো। রহিম চাচা ছোট মার ঘরে চলে যায়। ছোট মার ঘরে নক করে। তখন ছোট মা বলে উঠল, ভেতরে আসো। আমাকে কেন ডাকছেন ছোট ম্যাডাম? তুমি কি মন খারাপ করেছো নাদিমের কথায়? আরে না ম্যাডাম, গরিব মানুষের আবার মন খারাপ হবে কেন? যা সত্যি তাই বলেছে ছোট সাহেব। আরে তুমি এমন করে কথা বলছো কেন? প্লিজ কিছু মনে করো না রহিম, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে ম্যাডাম, কি বলছেন আপনি? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। ঠিক আছে, সে কথা বাদ দাও। তুমি কি ফোন করে না করে দিয়েছো? হ্যাঁ, না করেছি। বাপ মা মরা মেয়ে তো, তাই বুঝে বলে না করে দিয়েছে। তুমি এখন ফোন করে বলে দিবে বিকেলের ট্রেনে চলে আসতে। ছোট ম্যাডাম থাক, গ্রামের কলেজে পড়ুক। যদি ভালো রেজাল্ট হয় তাহলে পরে মেডিকেলে ভর্তি করে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। তাহলে এখন রুমে গিয়ে ফোন করে 2টা ট্রেনে ঢাকায় আসতে পারবে। আর আস্তে আস্তে 4টা বেজে যাবে। ঠিক আছে। এখন তাহলে রুমে যাও। রহিম চাচা চলে গেল আর ছোট মা রকিং চেয়ারে বসে রইল। একটু পর রহিম চাচা চলে এলো রুমে। এরকম চেয়ারে বসে চিন্তা করছে দেখে বলল, নাদিমের আম্মু বলছে, চাইছিলাম কি? কথাটা শুনে তার দিকে তাকালো। কি বলবে বলো? নাদিম নাদিম থাক, আমি ড্রপ করে নিয়ে আসি। রেখা কথাটা শুনে চোখ দুটি বড় বড় করে তাকালো। নাদিম তো যেতে ইচ্ছা করছে না, তাই আমি গিয়ে ড্রপ করে নিয়ে আসি। আর নাদিম খুশিদের সাথে ঘুরতে যান। আমি যেটা বলেছি সেটা হবে, নাদিমকে আনতে হবে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। হুম। আমি একটু বাইরে যাব, আধা ঘন্টা পর চলে আসবো। চলে গেল রহিস। এদিকে রেখা শুধু চিন্তা করছে আজ নাদিম খাবার খায় নাই। চেয়ার থেকে উঠে নাদিমের দিকে গেল। খাবার নিয়ে চলে গেল নাদিমের রুমে। নক করে রুমে ঢুকে গেল। নাদিম রাগ করে শুয়ে আছে। তখন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছিস তাই না আব্বু? নিশ্চয়। একবার ছোট মার দিকে তাকালো। আরে কথা বল। নিশ্চয়। তুমি তো জানো এরকম কথা আমার একদম পছন্দ না। ওরা গরিব আর আমরা ধনী, এতে কি তারা ছোট লোক? না, তারাও মানুষ, আমরাও মানুষ। এতে ধনী গরিব বুঝায় না। আমরাও তো গরিব ছিলাম, এখন বিয়ে হয়ে সেই জন্য ধনী, আর তাদের সামনে এসব কথা বলতে হয় না। এতে তারা অনেক কষ্ট পায়। এসব আর কখনো বলবেন না, বলো? নিশ্চয়। আচ্ছা, কথা বলবো না, আমি চলে গেলাম, আর কখনো আসবো না তোমার কাছে। উঠে চলে যেতে লাগলো। তখন হাতটা ধরলো। আম্মু আমাকে না খাইয়ে চলে যাবে? আর কি বলবে ছোট মা? এমন একটা কথা শুনতে পেয়েছে যা হাজার রাগ করে থেকে কথা না বলে পারবে না। ছোট মা ছলছল চোখ নিয়ে বসে বসে পড়ে হাতের উপর। কিছু বলতে পারছে না। কি বলবে? আম্মু ডাক শুনে যে মনটা শান্ত হয়ে গেছে। যত রাগ করুক না কেন, নাদিম যদি আম্মু বলে ডাক দেয় তখন সবকিছু ভুলে গিয়ে নাদিমের সাথে কথা বলে। আর তাই সেই দুর্বল কথাটা মাঝে মাঝে সময় মতো বলে ফেলে। নাদিম ছোট মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট মা কেঁদে দেয়। নাদিমের চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কাঁদতে নেই, এখন খা। আপনি কেন কাঁদছেন? একটা দুষ্ট ছেলের কথা মনে করে আর তখন চোখ দিয়ে পানি বের হয়। কথা নাই, আমি দুষ্টু তাই না? আরে দুষ্ট না, আমার লক্ষ্মী আব্বু। এখন খাইয়ে দাও, খুব ক্ষুধা লেগেছে। এই নে, হা কর। এখন আপনি খান। পরে খাবো। আচ্ছা, তাহলে আমিও খাবো না। অভিমানে করে একটু অন্যদিকে ঘুরে বসে গেলাম। এদিকে ঘুরে বস। খাবো না, বসবো না। আরে রাগ করছিস কেন? আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা আয়, দুজনে খাবো। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু আব্বু। আপনি আগে খান, তারপর। তুমি আগে। না, তাহলে কিন্তু। এই নে, হয়েছে। উম, হা কর। আ
ছোট মা নাদিমকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে ছোট মা বলল, বিকাল 3:30 বের হয়ে ড্রপ করে আনো কিন্তু। আম্মু আব্বু আর কিছু শুনতে চাই না। ঠিক আছে। লক্ষ্মী আব্বু আমার। চলে গেল রুম থেকে। রাতে ভালো হয়েছে, 3টা চুমো ফ্রিতে আর আম্মুর ভালোবাসা। আহ, কত ভালো লাগছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:45 বেজে গেছে। লাফ দিয়ে উঠে পড়লাম। আমার ফ্রেশ হতে 15-20 মিনিট লাগবে। উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চলে এলাম। তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। যদি আমার নাকি স্টেশনে পৌঁছে যায় তাহলে চিনবে না। গরিব ঘরের মেয়ে কোনোদিন আসে নাই, আর এই প্রথম, তাই এত বড় শহরে হারিয়ে যাবে। রেডি হয়ে বের হলাম। আসার সময় ফোন নাম্বারটা দিয়ে এলাম, তা না হলে চিনবো কেমনে। গাড়ি দ্রুত চালাতে লাগলাম, কারণ স্টেশনে পৌঁছাতে 20-25 মিনিট লাগবে। এখন 3:55 বাজে, তাই দ্রুত যেতে হবে। প্রায় 18 মিনিট পর স্টেশনে পৌঁছে গেলাম, তাই গাড়িটা এক জায়গায় পার্ক করে রেখে দিলাম। একটু আগে একটা ট্রেন চলে গেল, হয়তো এটাই এসেছে। ছোট মা বলেছিল 4টার সময় স্টেশনে পৌঁছে যেতে, কিন্তু এখন 4:20 বাজে, মানে 20 মিনিট লেট হয়েছে। সে তো একা একা চলে যায় নাই কোথাও, আর যাবে কোথাও বুঝতে পারছি না। সে তো শহরে কোনোদিন আসে নাই, কোথায় পাবো তাকে বুঝতে পারছি না। এত বড় স্টেশনে সবে মাত্র এসে একজনকে খুঁজে পাওয়া বড় বোকামি হবে, তাই একটু খুঁজতে লাগলাম। একজনকে দেখতে পেলাম স্টেশনের বসার সিটে বসে আছে। কেমন জানি দেখতে, গায়ের রং শ্যামলা হবে, পরনে শাড়ি পরেছে। দেখতে খারাপ না। এটা তো হবে না আবার, ধুর, এটা হবে কেন? গ্রামের মেয়েদের মতো লাগছে না। এক ভদ্রলোকের সাথে ধাক্কা খেলাম। সরি আঙ্কেল। দিনের বেলায় চোখে দেখো না? সরি আঙ্কেল। কি এটা ইংলিশ শব্দ পাইছে? কি হলো? সরি সরি। আঙ্কেল, আমি তো ইচ্ছে করে ধাক্কা দিইনি। মেয়েদের দিকে তাকিয়ে হাঁটলে তো ইচ্ছা করে ধাক্কা দেওয়া লাগে না, এমনিতেই লেগেছে। যত সব ফালতু ছেলে কোথাকার। কথা বলে হন হন করে চলে গেল। কি বাবা রে বাবা, এমন লোক জীবনে দেখিনি। মেজাজটা খিটখিটে দেখে বোঝা গেল আমাকে আগে থেকে লক্ষ্য করেছিল। আমি এই মেয়ের দিকে তাকিয়ে হাঁটতেছি, তা আগে সব কথা। ওই মেয়ের জন্য সব হয়েছে আমার। কেন যে তাকে আনতে আসলাম? ওই ছোট মার জন্য তো আমাকে এরকম অপমানিত হতে হলো সবার সামনে। সবাই কেমন চোখে তাকিয়ে আছে। চলে এলাম অন্য জায়গায়, তারপর ফোনটা বের করে ফোন দিলাম। হ্যালো, ফোন ধরছে না কেন? আপনি কে? আপনার জম। কি বলছেন? আপনি আমাকে? কি বলছি মানে? যেটা সত্যি সেটাই বলছি। আমি আপনাকে চিনি না, ফোন রাখেন। ওই মেয়ে, ফোন রাখবে না। আমি আপনাকে। হ্যালো হ্যালো। হ্যাঁ, ফোনটা কেটে দিল। কেন যে ও কথা বলতে গেলাম, মনে হয় মেয়েটা ভয় পেয়ে গেছে। আবার ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল। আবার কল দিলাম, কিন্তু সেই রিং হচ্ছে কিন্তু ধরছে না। আবার ফোন দিব কি? না, আর দেওয়া যাবে না। যদি ফোনটা বন্ধ করে রেখে দেয় তাহলে সব শেষ হবে। কি করি এখন? ও হ্যাঁ, মেসেজ দেওয়া যাক, তাহলে কাজ হবে। এই যে ম্যাম, আমি আপনাকে নিতে এসেছি, দয়া করে ফোনটা রিসিভ করে কথা বলেন। সেন্ড করলাম সেই নাম্বারটাতে। একটু পর ফোন আসলো। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। আপনি ফোন ধরছেন না কেন? হ্যাঁ, এভাবে বলা যাবে না, তাহলে আবারও ভয় খেয়ে ফোনটা কেটে দিবে। নিজেকে কন্ট্রোল করতে হবে। সরি, এভাবে রেগে কথা বলা চলে। সত্যি তো আপনি আমাকে রিসিভ করতে এসেছেন? আপনি কোথায় আছেন দয়া করে বলবেন? সন্ধ্যা হতে বেশি দেরি নাই, তাড়াতাড়ি বলেন। আমি টিকিট কাউন্টারের পাশে একটা সিটে বসে আছি। ঠিক আছে, আপনি ওখান থেকে এক পাও সরবেন না, বুঝলেন? হুম। ফোনটা কেটে দিলাম। মেয়েটা খুব ভয় পেয়েছে মনে। টিকিট কাউন্টারের দিকে চলে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। পশ্চিম আকাশে সূর্যিমামা লুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন কিছুটা ভিড় জমে যাচ্ছে স্টেশনে। কিছুক্ষণ হেঁটে চলে গেলাম টিকিট কাউন্টারের কাছে। সিটে বসে আছে সেই মেয়েটি, আর একটা বয়স্ক মহিলা বসা আছে, সাথে একটা বয়স্ক করে পুরুষ। এই মেয়ে নাকি? না, এটা না। যদি এই মেয়ে হয় তাহলে বয়স্ক মানুষ কি হয়? ছোট মা বলেছিল একা একা আসবে। তাহলে কি এই মেয়েটি না? তাহলে কোন মেয়ে হবে? আশেপাশে 2টি সিট আছে, সেখানে তো কোনো ইয়াং মেয়েকে দেখছি না। এই মেয়েই হবে, কারণ মুখে ভয়ের ছাপ পাওয়া যাচ্ছে। কিন্তু পাশের বয়স্ক লোকগুলিকে মানুষকে না চিনে রিসিভ করে আনা পাগলের মতো জ্ঞান। সবকিছু ভেবে হঠাৎ মনে পড়ে গেল তার নাম্বার তো
আমার কাছে আছে। তাহলে ফোন দিলে সব ভাবনা শেষ হয়ে যাবে। ফোনটা বের করে সেই নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। মেয়েটার মুখ শুকিয়ে গেল, স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিক ওদিক একবার তাকালো, তারপর ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করলো। তখন বুঝতে বাকি রইল না এই মেয়ে ছাড়া কেউ না। আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম। কাছাকাছি যেতেই ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ না করে কাছে চলে গেলাম। তার দিকে একবার তাকালাম, আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে অনেক টেনশনে পড়ে গেছে। এমনভাবে কেউ বসে থাকে নাকি? পাশে গিয়ে দাঁড়ালাম, তারপর তার দিকে তাকিয়ে বললাম, হ্যালো ম্যাম। কথাটা শুনে কেমন করে তাকালো, ভয়ে মুখটা শুকনো দেখাচ্ছে। এত ভয় খেয়েছে না, না দেখে কেউ বিশ্বাস করবে না কতটা ভয় খেয়েছে। এভাবে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? আপনি? আমি সেই যে আপনাকে রিসিভ করতে এসেছি, বুঝলেন? কথাটা শুনে আমাকে কেমন করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। কি ব্যাপার, এমন করে কি দেখছে? আমি কি কোনো জোকার নাকি যে পা থেকে মাথা পর্যন্ত কি দেখছে? আবার বললাম, কি দেখছেন এমন করে? কিছু না, আপনি সত্যি করে বলেন তো কে আপনি? কথাটা শুনে একটা জোরে হাসি দিলাম। আমার হাসিটা শুনে আরো ভয় পেল মেয়েটি। অমন করে হাসছেন কেন? আরে আপনি পাগল নাকি? কেউ কি এরকম করে কিডন্যাপ করে কাউকে? হ্যাঁ, করে তো। আমাদের গ্রামের একজনকে ঢাকায় এনে পাচার করে দিয়েছে। না থাক, আর এভাবে কথা বলা যাবে না। পরে না হয় আমাকে বিশ্বাস না করে আমার সাথে যেতে রাজি না হয়। আরে না, আমি কিডন্যাপার না, আমি আপনাকে নিতে এসেছি। রহিম চাচার ভাইয়ের মেয়েটা আপনি? কথাটা শুনে একটু সাহস পেল মনে মনে। আমি যে কিডন্যাপার না, আমি তাকে রিসিভ করতে এসেছি। রহিম চাচার আপনার কি হন? কিছু না, চলেন। কোথায়? আরে আপনি রহিম চাচার বাসায় যাবেন না? হ্যাঁ, যাব। চলেন। আমি একটু ফোনে কথা বলতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। ঠিক আছে। ফোন টিপে ফোনটা নিয়ে একটু দূরে গেল, তারপর কার সাথে কথা বললো। ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে কি যেন বলল। কথা বলা শেষ করে আমার কাছে এলো, তারপর বলল, চলেন। এদিকে কোথায় যান? কেন, বাস স্টপে? গাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, চলেন। চলে যেতে লাগলো। তখন বললাম, আপনার ব্যাগটা কে নেবে? পেছনে ঘুরে তাকিয়ে বলল, কে আবার আপনি? রহিম চাচা বলেছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? রহিম চাচা আমাকে বলেছে ব্যাগটা আমি নিয়ে যাব। হ্যাঁ। আপনি কি ভালো করে শুনেছেন যে আমাকে আপনার ব্যাগটা নিয়ে যেতে বলেছেন? রহিম চাচা যখন বলেছিল, দেখ মা, তোকে যে রিসিভ করতে এসেছে তাকে ব্যাগটা নিতে দিস না, ও তোকে রিসিভ করতে গেছে, তাকে কিছু করিস না। এটা শুনে চাচাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করবে না, আমি তাকে দিয়ে ব্যাগ গাড়িতে উঠাবো। শুধু গাড়ি চালানো হবে না, বরং কাজও করতে হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কারণ আরো কথা বললে দেরি হবে। তাই ভাবলাম সরাসরি গিয়ে কথা বলবো, তাই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে রাগ তো 1000+ ভোল্ট হয়ে গেল। আমাকে নাকি তার ব্যাগটা টানতে হবে। আর সে তো পুরো কথাটা ভালো করে না শুনে কি বলল, তা চাচাকে আমি নাকি তার ব্যাগ টানার জন্য এসেছি। আরে কি ভাবছেন? হ্যাঁ, জান, কিছু ভাবতে হবে না, আমি 10 টাকা দিয়ে দিব, চা পান না হয় সিগারেট কিনে খেন। সে কি বলছে সে নিজে জানে না আমি কার ছেলে আর কাকে কি বলছে। ছোট মার জন্য শুনতে হচ্ছে। আরে তাও দাঁড়িয়ে আছেন কেন? চলেন ব্যাগটা নিয়ে। ও বুঝেছি, 10 টাকা দিয়ে হবে না, ঠিক আছে 20 টাকা দিব। আচ্ছা, আপনি আমাকে কি ভাবছেন? কেন, ড্রাইভার? কি? আমার বাড়ি যাচ্ছে, আমার গাড়িতে যাচ্ছে, আর আমাকে বলছে আমাকে ড্রাইভার? কেমন লাগে বলতে পারছি না। ও বুঝেছি, ড্রাইভার বলে খুব রাগ লাগে। আপনি কিন্তু ঠিক আছে, ড্রাইভার বলবো না, চলেন তো, চাচা খুব টেনশন করছে। আপনি ভুল বুঝতেছেন, আর এই ভুলের ক্ষমার জন্য কি করবেন সেটা আমি নিজেও জানি না। কিছু বললেন? কই না তো। তাহলে চলেন। চলেন। মেয়েটা কয় কি আমি নাকি ড্রাইভার? কি আর করা, ছোট মার জন্য অনেকজনের ব্যাগ টানতে হচ্ছে। একটু হেঁটে ব্যাগটা নিয়ে চলে এলাম গাড়ির কাছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, সব কপালের লিখন। ব্যাগটা গাড়ির ভিতর রেখে দিলাম, তারপর গাড়ি ভেতর আমি উঠে পড়লাম, কিন্তু সে উঠছে না। আবার নেমে এলাম তার কাছে। কি হলো, গাড়িতে উঠছেন না কেন? আমি পেছনের সিটে উঠতে পারবো না। সামনে ড্রাইভারের কাছে সিট, বসে পড়েন। আমি খুলতে পারি না। কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলে পড়লেন কখন? আরে কিছু না। তাহলে খুলে দিন। আমি খুলে দিলাম, গিয়ে বসে পড়েন।
ঠিক আছে। আবার আটকে দিলাম। তারপর আমি ড্রাইভারের সিটে বসে পড়লাম। এত রাগ উঠছে, তাকে চিবিয়ে খেলে রাগ শেষ হবে না। তার দিকে তাকিয়ে আছি, দেখতে কিছুটা মায়াবী, কিন্তু এখন আর মায়াবী লাগছে না। মনে হচ্ছে একটা লাগিয়ে দিই। কি দেখছেন এমন করে? কিছু না। তাহলে চলেন। বেল্টটা লাগিয়ে নিন। কেন লাগাবো? আমি সেটা পারি না। ঠিক আছে, আমি লাগিয়ে দিব। না, আপনার মতলব কি? মতলব মানে? আপনি কেন লাগিয়ে দিবেন? ঠিক আছে, আপনি নিজে লাগান। মেয়েটা চেষ্টা করছে বেল্টটা লাগানোর, কিন্তু পারছে না। হাসছেন কেন? এমনি। শোনেন, আমি কখনো গাড়ির বেল লাগাইনি, তাই পারছি না। দেখে বোঝা যাচ্ছে। মানে? কিছু না, আমি কি লাগিয়ে দিব? কথা বললো না, কি যেন ভেবে বললো। ঠিক আছে, লাগিয়ে দিন, কিন্তু শরীরে টাচ করবেন না। কি বলে মেয়েটি? মাথাটা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, বেলটা লাগিয়ে দিলাম, গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর বলল, আপনি কয় বছর ধরে গাড়ি চালান সেই বাড়ির? কথাটা শুনে তার দিকে একবার তাকালাম। সে কি বলছে সে নিজেই জানে না, আমি কে সেটাও জানে না। হঠাৎ এই প্রশ্ন। এমনি। আচ্ছা, আপনি আমাকে কেন গাড়ির ড্রাইভার মনে করছেন? বারে গাড়ির ড্রাইভার, তাকে গাড়ির ড্রাইভার বলবো না তো কি বলবো? আপনি ভুল বলছেন, আমি সেই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে একটু হাসলো। বাহ, দারুণ হাসি তো। হাসেন কেন? হাসি এই জন্য যে বাড়িওয়ালার ছেলে কখনো ছেঁড়া প্যান্ট পরবে না। কথাটা শুনে বুঝতে পারলাম কেন এতক্ষণ এই কথা বলছে। চুপ হয়ে গেলেন কেন? এমনি। এমনি নাকি ধরা পড়ে গেছেন সেজন্য চুপ হয়ে গেছেন? এই মেয়ে কি বলে সে তো নিজেই জানে না। ডিজিটাল যুগে ফ্যাশন প্যান্ট পরে, তাই বলে ছেঁড়া প্যান্ট? কার পাল্লায় পড়লাম রে বাবা? আমি জানি আপনি ধরা পড়ে গেছেন। পাগল হলেন নাকি? আর কেন ধরা পড়বো? এই যে বলছিলেন বাড়ির বড় ছেলে। আসলে কি উনি ভালো ছাত্রী, নাকি মিথ্যে বলে আমাদের বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছে রহিম চাচা? বুঝতে তো পারছি না। কেমন গোবর মাথা নিয়ে গোল্ডেন প্লাস পেয়েছে, নাকি আমাকে নিয়ে মজা নিচ্ছে বুঝতে পারছি না। আমি জানি আমাকে মিথ্যা বলে নিজেকে বাড়ির বড় ছেলে পরিচয় দিচ্ছে, কিন্তু আপনি জানেন না যে এই বাড়ির বড় ছেলে যদি সেটা জানতে পারে তাহলে আপনাকে কি করবে, তা আপনি কল্পনাও করতে পারছেন না। যখন বাসার ভেতর ঢুকে জানতে পারবে আমি কে, তখন কি হবে সেটা নিজে একবার ভেবে দেখেন। কিছু বললেন? তুই না তো। আচ্ছা, যদি বাসায় গিয়ে জানতে পারলেন আমি ওই বাসায় বড় ছেলে, মানে একমাত্র ছেলে, তখন? সেটা কখনো হবে না, তাই এটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। আপনি শিওর করে বলেন তো, এই বাড়ির বড় ছেলে কেমন হবে? চাচার কাছে শুনেছি ছেলেটা নাকি ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে মাথায় সমস্যা হয়। হোয়াট? মানে? কিছু না। আপনি কেমন করে জানলেন তার মাথায় সমস্যা আছে? নাকি রহিম চাচা বলেছে? আরে রহিম চাচা বলবে কেন, আমি বুঝতে পেরেছি। কেমনে বুঝলেন? রহিম চাচা বলে ছেলেটি নাকি মাঝে মাঝে রেগে গিয়ে খাবার খেয়ে উঠে আসে, আর বিশেষ করে ছোট মার কথা বেশি শোনে, যা বলে তাই করে। আরো কিছু, সেটা আপনাকে শুনতে হবে না। ড্রাইভারের মতো গাড়ি চালান। হোয়াট? মেয়েটা কি বলছে সব? মাথা হ্যাং করে দিচ্ছে, রাগে শরীর জ্বলে যাচ্ছে। কিছু করতে পারছি না, মেয়ে বলে কথা। ছোট মা মেয়েদের খুব সম্মান দিতে বলেছে, সো তাই বেঁচে গেলেন। এই যেভাবে আমার দিকে তাকাচ্ছেন সেটা ওই বাড়ির বড় ছেলে পছন্দ করে না। তো আমার দিকে না তাকিয়ে গাড়ি চালান, তাহলে বেঁচে যাবেন। না হলে? না হলে কি করবে? ওই বাড়ির বড় ছেলে চাকরি থেকে বরখাস্ত করবে, তাই তো? হ্যাঁ, আর আপনাকে এতে শাস্তি হতে পারে। দেখ, আর কিছু বললাম না, চলে এলাম বাসায়। গাড়ি থেকে নেমে বাসের ভেতর চলে যেতে লাগলো। ব্যাগটা গাড়ির ভেতর রেখেই বাসের ভেতরে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে বললাম, এই যে ম্যাডাম। কথাটা শুনে ভাব নিয়ে তাকালো। বাবারে, এদিকে ঘুমডি মেয়ে। আরে এখন যত রেগে তাকাও না কেন, ভেতরে গেলে মুখটা কালো হয়ে যাবে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, আমার দিকে এগিয়ে এলো। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে উনি আমার বস, আর আমি কিছু ভুল করেছি। কি হয়েছে? চিল্লানি দিলেন কেন পেছন থেকে? কথাটা শুনে মনে হচ্ছে একটা লাগিয়ে দিই গালে, তাহলে বুঝবে চিল্লানি দিয়েছি কিনা। কিন্তু দিলাম, বাঁচিয়ে দিলাম। আমি চিল্লানি দিয়েছি মানে? মাথা ঠিক আছে আপনার? আমি তো আস্তে ডাক দিয়েছি। হ্যাঁ, আস্তে ডাক দিয়েছি তাই না? আর মাথা তো ঠিক জায়গায় আছে, ঘাড়ের সাথেই আছে। কার পাল্লায় পড়লাম রে বাবা? আপনার জমের পাল্লায় পড়েছে। এতদিন তো বাসার সবাই বুঝতে পারিনি আপনি কেমন।
আমি প্রথমেই বুঝতে পেরেছি আপনি কিরকম। দেখেন বেশি বুঝতেছেন কিন্তু। কি করবে? ধ্যাৎ, চলে যেতে লাগলো। এই যে ম্যাডাম, আপনার ব্যাগটা নিবে কে? কথাটা শুনে কেমন চোখে তা হলো, মনে হচ্ছে ভুল কিছু বলেছি। কেন? আপনি নিয়ে আসেন ভেতরে। মানে আপনি আপনার ব্যাগ নিয়ে ভেতরে যাব? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, বলতে পারেন আমি পাগল হয়ে গেছি। বলে চলে যেতে লাগলো বাসার ভেতরে। হ্যাঁ ম্যাডাম, আমি পারবো না। দেখ, বলে লাভ নেই, সব আল্লাহ তাআলা কপালে লিখেছে। আর ছোট মার উপর খুব রাগ হচ্ছে, কেন এই পাগলকে আনতে আমাকে পাঠালো। কি আর করা, গাড়ি থেকে ম্যাগটা নামিয়ে বাসের ভেতরে চলে গেলাম। মেয়েটা দরজার কাছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দেই ব্যাগটা মাথার উপর ছেড়ে দিই। রাগে শরীর জ্বলে যাচ্ছে। মেয়েটি আগে বাসের ভেতর চলে গেল, তার পেছনে পেছনে আমি চলে গেলাম। মামুনি আর ছোট মা দেখি ড্রয়িং রুমে বসে আছে। আমাদের এরকম দেখে সবাই জানি কেমন চোখে তাকিয়ে আছে। সবাই এটা উপলব্ধি করছে যে আমি কিনা নিজের ব্যাগটা নিজে নিতে চাই না, সে আমি আজ অন্যজনের ব্যাগ টানছি। মামুন একটা হাসি দিল, তারপর হাত দিয়ে মুখের হাসিটা থামালো। কারণ আমার চোখে যে বারুদের মতো হয়ে আছে, শুধু মেয়েটা দেখছে না, তাছাড়া সবাই দেখছে। সে তো তাদের দিকে তাকিয়ে আছে। ছোট মা হাসছে, কিন্তু মামুনের মতো না, মিষ্টি মিষ্টি হাসছে আমাকে দেখে। আর রাগ উঠছে, মনে হচ্ছে আর সহ্য করতে পারছি না। মামুনি কিছু বলতে যাবে, তখন মামুনিকে চোখ টিপ দিলাম। মামুনি সেটা বুঝতে পারলো। ছোট মা তখন একটু বেশি হাসছে, ভাগ্য ভালো খুশি না। মামুনি তখন বলল, কেমন আছো তারিন? বাহ, নামটা তো সুন্দর, তার সাথে সুন্দরী আছে, কিন্তু একটু সুন্দরী মানে সবার মতো ভালো সুন্দরী না। তাদের মাঝে পড়ে, মানে সুন্দরী বলে চলে, আবার কালো তাও না, মানে একটু সুন্দর। জি আন্টি, ভালো। আপনারা? এই তো আল্লাহর রহমতে ভালো আছি আমরা। তা রহিম চাচা কোথায়? আছে তার রুমে। তা বাসার সবাই কোথায়? মামুনি আমার দিকে তাকিয়ে হেসে বলল, এখানে মানে আন্টি? ছোট মা হেসে বলে উঠল, সবাই রুমে আছে। কি যেন মনে করে আমার দিকে তাকালো, তারপর কি যেন ভেবে বলল, ও সরি ড্রাইভার ভাইয়া, আমার মনে নেই আপনি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছেন। সরি, আমার সত্যি মনে নেই। মামুনি আর ছোট মার দিকে তাকাতে আরো বেশি রাগ উঠছে। কেমন করে হাসার কি হলো? ঠিক আছে, বলেন রুম কোথায়, আমি রেখে দিয়ে আসি। না ভাই, সমস্যা নাই, আপনি এখানে রেখে যান, আমি রুমে নিয়ে যাব। ব্যাগটা রেখে চলে যেতে ডাকলাম। তার আগে মামুনি বলতে যাবে, তখন চোখের ইশারায় না করলাম বলতে। একটুখানি চলে এসেছি, তখন পেছন থেকে মেয়েটির ডাক দিল। এই যে ড্রাইভার ভাইয়া। আমি দাঁড়িয়ে গেলাম। কি আবার হলো যে দাঁড়াতে বললো? তখন আবার বলল, একটু এদিকে আসেন। আমি চলে গেলাম তার কাছে। দুজন তো হেসে যাচ্ছে তখন থেকে। অবশ্য যদি মামুনি তখন বলে দিত আমি এ বাড়ির ছেলে, তখন এই অ্যাক্টিং করতে হতো না। কিন্তু আমি এই অ্যাক্টিং করছি দেখি সে কি করে। ভাইয়া মানে আপনাকে তো বলেছিলাম ব্যাগটা নিয়ে যান, তাহলে 10 টাকা দিব। আল্লাহ তাআলা বলেছে শ্রমিকদের পারিশ্রমিক ঘাম শুকানোর আগে দিয়ে দাও, কিন্তু মনে ছিল না, তার জন্য সরি। এই নিন 20 টাকা, চা পান খেয়ে নেবেন। মামুনি আর ছোটমার দিকে তাকালাম, মুখে হাসি আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে যাচ্ছে কি করব, টাকা নিব কি নিব না, কিন্তু এই অ্যাক্টিং এর জন্য টাকাটা নিতে হবে। আরে ওদিকে তাকিয়ে আছেন কেন? তারা কিচ্ছু বলবে না, টাকাটা নিন। টাকাটা নিলাম হাতে, চকচক করছে টাকা, মনে হচ্ছে খুব যত্ন করে রেখেছিল। মামুনি আর ছোট মা একটু অবাক হচ্ছে, কিন্তু মামুনি বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ছোট মা সেরকম না। সে তো বুঝতে পারছে আমি পরে তার উপর কি রিয়াকশন করি, সেটা বুঝে হয়তো এরকম বেশি অবাক হচ্ছে না ছোট মা, কারণ ছোট মা আমাকে ভালো করেছে না। আরে তাদের দিকে তাকিয়ে আছেন কেন? আপনি তো ইচ্ছে করে টাকা দিচ্ছেন না, বরং আমি নিজে ইচ্ছে করে দিচ্ছি, তাই কিচ্ছু বলবে না। তারপর মামুনি আর ছোট মার দিকে বলল, আন্টি আসলে ড্রাইভারের কোনো দোষ নাই, আমি ইচ্ছে করে টাকাটা দিচ্ছি, তাই কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। ভাইয়া এখন যান, আর কোনো সমস্যা নাই। আমি চলে যেতে লাগলাম। তখন কে যেন ভাইয়া বলে ডাক দিল। ভাইয়া। ও, খুশি ডাকছে, মনে হচ্ছে কেবল সব শেষ করে দিবে। আমি দাঁড়িয়ে পড়লাম, খুশিকে চোখ টিপ দিলাম। চোখের ইশারায় ভাইয়া বলতে না করছি, কিন্তু কে বুঝবে এই ইশারার কথা। ভাইয়া, তুই এভাবে চোখ দিয়ে কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। মেয়েটি অবাক হয়ে গেল, আমার দিকে তাকালো, আবার খুশির দিকে তাকালো। বাস খেলাম এবার, কাকে কি বলতে গেলাম। মামুনি, ভাইয়া এরকম করছে কেন? ভাইয়ার কিছু হয়েছে নাকি? না মানে খুশি।
আন্টি এটা আপনার ছেলে নাসির, মানে নাসির ভাইয়া? তখন মেয়েটা খুশির কথা শুনে অবাক হয়ে গেল। একবার আমার দিকে তাকায়, আবার খুশি ও মামনিদের দিকে। আন্টি আমি আসলে বুঝতে পারিনি। কেন, কি হয়েছে? কিছু না। আপনি রহিম আঙ্কেলের ভাতিজি না? হ্যাঁ। এখন বোঝো আমি কে আর কি করবে সে ডিসিশন নাও বেবি। আমাকে কিছু বলতে যাবে তখন চলে এলাম রুমের দিকে। তারপর সিঁড়িতে উঠতে কি যেন বলছিল, কিন্তু শুনতে পেলাম না। রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। বিকেল থেকে যেরকম বক বক শুনে ও বলে যাচ্ছি, এতে খুব খারাপ লাগছে। অতপর রাতের খাবার খাচ্ছি সবাই মিলে। মেয়েটা আমার সামনে বসেছে। সবাই মানে রহিম চাচা আর কাজের মেয়েটা আমাদের সাথে খায়। ছোট মা প্রায় বলতো সবাই একসাথে খেতে, কিন্তু তারা দুজন বলে সমস্যা নেই, আপনারা খেয়ে উঠুন, আমরা পরে খেয়ে নিই। মামুনি আর ছোট মা এটা পছন্দ করে না। তারাও তো মানুষ, একসাথে খেতে বসলে কি হবে। কিন্তু রহিম চাচার কাজের মেয়েটি খায়। তারা আমাদেরকে খুব সম্মান ও শ্রদ্ধা করে, তাই হয়তো একসাথে খায়। সবাই খেতে লাগলাম। অবশ্য মেয়েটা মানে তারিন খেতে চায়নি, বরং মামুনিয়া আর ছোট মার জোড়াজুড়িতেই একসাথে বসে খেতে লাগছে। আমি খাবার খাচ্ছি আর তারিনের দিকে তাকিয়ে আছি, দেখি সে আমার দিকে তাকায় কিনা। কিন্তু তারিন প্লেটের দিকে মানে খাবারের দিকে দৃষ্টিপাত করে খাচ্ছে, ভয়ে ভয়ে খাবার খাচ্ছে। হয়তো ভাবছে কাল মানে প্রতিদিন কি হবে। আমি এতবার বলার পরও ড্রাইভার বলে যাচ্ছিল, একবারও তাকাচ্ছে না আমার দিকে। কিছুক্ষণ পর ছোট মা বলে উঠল, নাদিম, জি ছোট মা। তুমি আজকে আমার পাশের রুমে ঘুমাবে। কেন ছোট মা? আজকে তারিন তোমার রুমে শুয়ে থাকবে। কথাটা শুনে তারিন আমার দিকে তাকালো। ঠিক আছে ছোট মা। আন্টি সমস্যা নাই, আমি চাচার রুমে ফ্লোরে ঘুমিয়ে থাকবো। আরে তুমি পাগল নাকি? ফ্লোরে শুয়ে থাকবে কেন? আমি আমাদের বাড়িতে কত ফ্লোরে শুয়ে থেকেছি। তখন রহিম চাচা বলে উঠল। সমস্যা নাই। তখন ছোট মা বলে উঠল, তুমি ড্রাইভারের রুমে শুয়ে থাকবে, রহিম তুমি তোমার রুমে থাকবে। না মানে আন্টি। আরে ভয় পাচ্ছ কেন? নাদিম তোমাকে কিচ্ছু বলবে না। না মানে আরে সমস্যা নেই, নাদিম কিছু বলবে না। কাল তোমার রুম রহিম দেখিয়ে দিবে, কাল থেকে সেখানে থাকবে। আজ নাদিমের রুমে থাকো। না মানে আরে না মনে বলছে কেন? সমস্যা নেই, নাদিম কিচ্ছু বলবে না, ভয়ের কোনো কারণ নেই। তখন তারিন আর একবার আমার দিকে তাকালো। আমি স্বাভাবিকভাবে তাকালাম। কেমন ভয় মুখটা কেমন করে রেখেছে। খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হলাম। ছোট মার পাশের রুমে যাওয়ার সময় ছোট মার রুমে উকি দিলাম, দেখি তারিন আর ছোট মা গল্প করছে। আমি আর কিছু বললাম না। ছোট মা দেখতে বুঝতে পেরে বলে উঠল, কিছু বলবে? না ছোট মা, গুড নাইট। গুড নাইট। চলে এলাম রুমে। অফিসের কাজ করতে লাগলাম। কিছুক্ষণ অফিসের কাজ করে শুয়ে পড়লাম। অনেক খারাপ লাগছে। বিকাল শুধু শুধু বক বক করেই যাচ্ছি, ভালো লাগছে না, খুব ক্লান্ত লাগছে। ভাবতে লাগলাম তারিন এত কথা বলতে পারে, কেউ বুঝতে পারবে না। সবকিছু ভাবনা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মামুনি অবশ্য ফজরের নামাজ পড়ার জন্য ডেকেছিল, কিন্তু নামাজ পড়তে যায়নি। কেমন জানি নামাজ পড়ি না। আগে মানে ছোট থাকতে নামাজ ঠিক মতো আদায় করতাম, কিন্তু এখন কেমন জানি শয়তানের নানা হয়ে গেছি। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকালাম, দেখি সকাল 6:50 বাজে। ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে এলাম। অতবার ফ্রেশ হয়ে রুমের দিকে চলে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে থেমে গেলাম। তারিন কোরআন শরীফ তেলাওয়াত করছে। বাহ, খুব সুন্দর লাগছে কোরআন শরীফ তেলাওয়াত। তারিন আসলে খুব ভালো মেয়ে। কাল থেকে যতটুকু দেখছি তা বুঝে বলছি। আমি দরজার কাছে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছি। কোরআন শরীফ তেলাওয়াত শুনতে লাগলাম মন দিয়ে। হঠাৎ আর শুনতে পেলাম না কোরআন শরীফ তেলাওয়াত। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:38 বাজে। মানে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলাম। মানে 20 মিনিট ধরে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলাম। কেমন জানি মনের ভিতর শান্তি এলো, কেমন জানি মনটা ফ্রেশ হয়ে গেল, বুঝতে পারলাম না। হঠাৎ কারো ডাকে চমকে উঠলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসেন। আমি তারিনের দিকে তাকালাম। কেমন জানি একটা ভালো লাগছে, সেটা কি বুঝতে পারছি না। কাল তো এরকম লাগছিল না, তার মানে কালো সুন্দরী ছিল না, আজ সেই রকম লাগছে। হয়তো সবার মতো ফর্সা চেহারা না, একটু কালো মানে শ্যামলা, তবুও সব সুন্দরীকে হার মানাবে। কি এমন কাজ করেছে যেটা তার চেহারা, তার সৌন্দর্য ফুটে উঠেছে। আবারও তারিন বলল, কি হলো, সমস্যা নাই, ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না। তখন তারিন আবার বলল,
আরে কালকের জন্য এখনো রাগ করে আছেন? আসলে গ্রামের মানুষ তো, তাই বিশ্বাস করতে পারি নাই। আমি তারিনের চোখের দিকে এক পলকহীন ভাবে তাকিয়ে আছি। সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলছে না। সে বুঝতে পারছে না আমি এমন করে তাকানোর কি রহস্য। তখন তারিন আবার বলল, আপনি ভেতরে আসেন, আমি চলে যাচ্ছি। আরে সেরকম কিছু হয়নি। আচ্ছা, আপনার কি কোরআন শরীফ তেলাওয়াত করা শেষ? তারিন মিষ্টি একটা হাসিতে বলল, কেন, আপনি কি আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনতেছিলেন? না মানে হ্যাঁ, শুনছিলাম। ও, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না? না মানে আমি পারি না। কেন, আপনাদের এখানে হুজুর বা মক্তব বা মাদ্রাসা নাই? মাদ্রাসা ছিল, কিন্তু ভালো লাগেনি পড়তে, তাই আব্বু জোর করেনি, আর আমিও পড়িনি। ও, সমস্যা নাই, শিখে নেবেন। এখন আর এই বয়সে ইম্পসিবল, আমাকে দেওয়া হবে না। আরে এই বয়সে মানে? আপনি জানেন না যে শিক্ষার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়স নেই? যে কেউ যে কোনো বয়সে শিক্ষা নিতে পারে, সে ছোট বয়সেই হোক বা যুবক হোক বা বয়স্ক মানুষ হোক। তার যদি ইচ্ছে থাকে তাহলে শিখতে পারবে। তেমনি আপনারও ইচ্ছা হয় তাহলে শিখতে পারেন। আর প্রত্যেক মুসলমানের উচিত কোরআন শরীফ শিক্ষা করা, আল্লাহর হুকুম সঠিক মতো পালন করা, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চলা। তাহলে সে জান্নাতে যাবে। তেমনি আপনারও কোরআন শিক্ষা করা উচিত। তারিনের কথাটা মন দিয়ে শুনছিলাম। বাহ, অনেক সুন্দর করে কথা বলে তো। আসলে তারুণ তো ঠিক বলছে। ইনশাল্লাহ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, যেরকম অফিসের কাজকর্ম করছেন সেরকম ভাবে এটাতে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, দেখা যাক। আল্লাহ আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। আমি তার দিকে তাকিয়ে আছি, সে তো খুব ভালো। তখন তারিন আবার বলল, কেউ যদি ভালো কিছু বা দোয়া করে তখন আমিন বলতে হয়। যেরকম আমি বললাম সেরকম ভাবে কেউ বললে আমিন বলবেন। আমিন বললে কি হয়? আরে আপনি এটাও জানেন না? আমিন বললে আল্লাহ কবুল করুন, মানে আমিন মানে আল্লাহর কাছে কবুল করেন, এরকম বলা। ও, ও, আপনার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে, রান্না করতে হবে। মানে আপনি রান্না করবেন কেন? কাজের মেয়ে তো আছে। আরে আমি কাজের মেয়ের মতো সব কাজ করতে পারি, তাই বলে দিচ্ছি। একটা কাজের মেয়ের দরকার ছিল, তাকে লাগবে না। আমি কাজের মেয়ের সব কাজ করে দেব, বলতে পারেন কাজের মেয়ে। আপনি কাজের মেয়ের কাজ করবেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি এ বাসায় এসেছি, থাকবো, তাতে অনেক খরচ হবে। এতে কাজের মেয়ের মতো কাজ করলে কিছুটা খরচ কমে যাবে। আপনাকে ছোট মা কাজ করতে দিবে না? আরে সমস্যা নাই, আন্টিকে বলেছি, যে প্রথমে না করেছিল কিন্তু আমি বলাতে বলেছিল তুমি এখানে থেকে পড়াশোনা করবে, তাছাড়া এগুলো করার জন্য কাজের মেয়ে আসবে কাল থেকে। তখন আমি বললাম সমস্যা নাই, আমি সব করতে পারি। সো আমার জোরাজোরিতে না করে দেয় কাজের মেয়েকে। ও, মনে নেই। আপনার অফিস 10টার দিকে, আর আমি কথা বলে যাচ্ছি। আচ্ছা, পরে কথা হবে বলে চলে গেল। আমি তার চলে যাওয়া দেখছি। মেয়েটা অনেক জ্ঞানী, কিভাবে সব কথা গুছিয়ে বলল। আমি রুমের ভেতর চলে গেলাম। রুমে এসে অবাক হলাম, এটা কি আমার রুম নাকি ভুল করে অন্য কোনো রুমে চলে এসেছি। সবচেয়ে বেশি অবাক হলাম বিছানা দেখে। কাল রাতে যেরকম করে রেখে দিয়েছি সেরকম ভাবে গোছানো। তাহলে কি বিছানা বাদে সবকিছু গুছিয়ে রেখেছে? বাহ, অসাধারণ এক ঘর বানিয়েছে। তাহলে সে কি বিছানা না শুয়ে ফ্লোরে শুয়েছিল? সেরকম ভাবে তো শুয়েছিল না। ফ্লোরে তো কিছু বিছানো নেই যে তার উপর শুয়ে থাকবে। তাহলে সারা রাত কি করেছে? নাকি সারা রাত আমারটা গুছিয়েছে? পেছনের দিকে তাকাতেই বুঝতে পারলাম সোফায় ঘুমিয়েছিল। বালিশটা দেখে বোঝা যাচ্ছে। যাক সে কথা, এখন অফিসের কিছু কাজ করা যায়। আরে ল্যাপটপটা আনি নাই, অতপর সেই রুম থেকে ল্যাপটপ নিয়ে এলাম। তারপর অফিসের কাজ মন দিয়ে করতে থাকলাম। তো যখন অফিসের কাজ শেষ করে শুয়ে পড়লাম, তখন ফোনটা প্রাইভেটের শব্দে ফোনটা বুন বুন করে উঠলো। তখন ফোনের দিকে তাকাতে একটু অবাক হলাম। হঠাৎ অনেকদিন পর ফোন দিচ্ছে। আমি কলটা ধরতে যাব, তখন কলটা কেটে গেল। তাই আবার আসাদুজ্জামান রাজ নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠল। তখন ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো ভাইয়া। তাহলে চিনতে পেরেছো? জি ভাইয়া। যে বড় ভাইয়া আমাদেরকে সবসময় কলেজের সব কাজ করে দিয়েছে, এমনকি কোনো কিছু দরকার হলে সেটা সলভ করেছে, তাকে কিভাবে ভুলে যাব বলেন তো? নাদিম, তুমি এখন ভালোভাবে কথা বলতে পারো? জি ভাইয়া, অনেক পাল্টে গেছি। আচ্ছা, অফিসের খবর কি তোমার?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনার? আল্লাহর রহমতে ভালো। তা তোমার গল্পের খবর কি? মানে নাদিম আইটি কোথায়? এখন তো গল্প পায় না। না মানে ভাইয়া, এখন ব্যস্ত মানুষ, তাই সময় হয় না, তাই লেখালেখি কাজটা বন্ধ করে দিয়েছে। ও, আর তোমার গল্পের বেস্ট কয়েকটা জায়গায় কপি পেস্ট মনে করতাম সেটা তোমার আইডি, কিন্তু না, পরে টাইমলাইনে ঘুরে দেখি তোমার আইডি না, পরে আনফ্রেন্ড করে দিই। কিছু কিছু কপি বাজদের জন্য লেখালেখির কাজটা আর করি না। আর যদি টুকটাক লেখি সেটা নাদিম আইডি ছাড়া কোথাও পাবে না, আর কোথাও পেলে সেটা কপি বাজদের কপি করে নিজের নাম দিবে। আর এই একটা গল্প লিখছি, সেটা সবাই কপি করছে, তাই আর লিখি না। আচ্ছা, পরে কথা হবে, তোমার ভাবি ডাকছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফোনটা কেটে দিলাম। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো কলেজের বড় ভাই, সব কাজে সাহায্য করত। অনেকদিন বাদে কথা বলে খুব ভালো মানুষ তিনি। থাক সেসব কথা, খাবার খেতে ডাকছে, খেতে যাই। একটু পর চলে এলাম খাবার টেবিলে। সবাই বসে আছে, একসাথে খাবে, আমার জন্য অপেক্ষা করছিল। খাবার খেতে লাগলাম। একটুখানি খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম খাবারের মজা। অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। সবাইকে একই কথা, খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। ছোট মা বলে উঠল, তারিন তুই এত ভালো রান্না করতে পারিস? না মানে আমি জানি না সুস্বাদু হয়েছে কিনা, এসব রান্না আম্মু শিখিয়েছে। সত্যি খুব সুস্বাদু হয়েছে তারিন। আব্বু বলে উঠল, সত্যি খাবারটা সুস্বাদু হয়েছে মা। আঙ্কেল তখন বলে উঠল, নামের সাথে কাজকর্ম ঠিকঠাক। তখন মামনি বলে উঠল, দেখা লাগবে না, রহিমের ভাতিজি। তখন আমি বলে উঠলাম, সত্যি মামনি, খাবারটা অসাধারণ সুস্বাদু হয়েছে। খুশি বলে উঠল, আম্মু খাবারগুলো ফ্রিজে রেখে দাও, প্রতিদিন খাবো। সবাই হেসে দিল। তারিনের দিকে তাকালাম, মিষ্টি হাসছে। সকালে খাবারটা খেয়ে রুমে এলাম। এখন অফিসের জন্য রেডি হচ্ছি। তারপর অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় এসে ড্রেস নিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজ আর অন্য রুমে না, আজ আমার রুমে শুয়ে পড়লাম। তারিনের রুম পরিষ্কার করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যাই। আবার সন্ধ্যায় বাসায় চলে আসি। প্রতিদিন সুস্বাদু খাবার খেতে খুব ভালো লাগে। এভাবে কেটে গেল 4টি দিন। আজ সকালে খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন ছোটমা বলে উঠল, নাদিম, জি ছোটমা। আজ তারিনকে অফিসে যেতে কলেজে নামিয়ে দিও। ঠিক আছে। তারিন তুমি রেডি হয়ে থেকো, নাদিম তোমাকে নামিয়ে দিয়ে যাবে কলেজে। আজ প্রথম দিন, প্রথম কলেজ, একটু সেজে গুজে যেও। জি আন্টি। তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে নাও। ঠিক আছে। সকালে খাবার খেয়ে রুমে চলে এলাম। অফিসে যাওয়ার জন্য রেডি করছি। একটু পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:15 বেজে গেছে। পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে এলাম। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, তখন মামনি পিছন থেকে ডেকে উঠল। নাদিম, আমি পেছনে ঘুরে তাকালাম। হ্যাঁ জি মামনি। একটু আমার রুমে আয় তো। আসছি। মামনি রুমে চলে গেল। পিছনে পিছনে আমিও চলে গেলাম। কি জন্যে মামনি তার রুমে যেতে বলল? নাকি কিছু দিবে আমাকে? না তো, কিছু দেবার মতো কিছু নেই। মামনি কেন রুমে এলাম? আমার দিকে একবার তাকালো, তারপর কি যেন ভেবে ড্রয়ারে কি যেন খুঁজতে লাগলো। হঠাৎ কি খুঁজতেছে মামনি বুঝতে পারছি না। কি হতে পারে সেটা? ঘড়ির দিকে তাকালাম, দেখি 9:22 বাজে। কলেজে যেতে প্রায় 25-30 মিনিট লাগবে, আর অফিস যেতে তো অনেক দেরি হবে। একটু পর খেয়াল করলাম একটা পায়েল বের করে আমার দিকে দিয়ে বলল, নাদিম এটা জুয়েলারির দোকানে দিয়ে যাবে। কেন মামনি? জুয়েলারির দোকানে গিয়ে কি করে? গহনা কিছু মেয়েদের সামগ্রী বানায়। আমি ফোনে কথা বলেছি, তুই শুধু এটা দিয়ে আসবি। এখন যেতে দিয়ে যাব। এখন তো কলেজ দিয়ে গেলে এমনি দেরি হবে, তারপরে আবার ব্যাক করে এসে সেখানে দিতে হবে। আরে গাধা, বলেছি আমি যে যাওয়ার সময় দিয়ে যাবি। তাহলে বাসায় ফেরার সময় মনে করে দিয়ে আসবি। আপনি তো ছোট মাকে নিয়ে যেতে পারেন। গেলে তোরে বলতাম না। তাহলে? কিন্তু আমার যে মনে থাকে না। কিছু বললি? কই না তো। এই নে। আমি পায়েলটা নিয়ে মামুনির রুম থেকে চলে এলাম। নিচে এসে দেখে টাসকি খেলাম। এটাকে তারিন নাকি অন্য কেউ? এত সুন্দরী লাগছে কেন?
যতটুকু সুন্দরী তার চেয়ে বেশি সুন্দরী লাগছে। এত মেকআপ কেন নেই মেয়ে মানুষ বুঝতে পারি না, তবুও সুন্দরী লাগছে তারিনকে। চুলগুলি দেখা যাচ্ছে না, হিজাব দিয়ে ঢাকা, চোখে কাজল নিয়েছে, মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক নিয়েছে। না না, হালকা বললে ভুল হবে, গাঢ় করে ঠোঁটে লিপস্টিক নিয়েছে। আর একটা জামা পরেছে, সেটার নাম জানি না তাই বলতে পারছি না, কারণ মেয়েদের পোশাকের উপর এত পারদর্শী না, তাই বলতে কষ্ট হয়েছে। কিন্তু মনে হচ্ছে লেগিস পোশাক পরেছে, প্রায় এক জোড়া চটি পরেছে ম্যাচিং করে। বা সব মিলিয়ে একদম পেতনির মতো লাগছে। আরে পেতনি বললে ভুল হবে, অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো এক অপসরী, হয়তো শ্যামলা হতে পারে, কিন্তু এখন কেউ বলতে পারবো না মেয়েটা কালো। সবাইকে বলতে হবে একটা সুন্দরী কোনো একটা মেয়ে। তার দিকে তাকিয়ে আছি, সেটা কেবল লক্ষ্য করলো। আমি চোখটা তার দিক থেকে সরিয়ে নিলাম। আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি তারিনের দিকে আর চোখে তাকিয়ে দেখলাম, তারপর বললাম, এখন চলেন। আমার দিকে হাবলার মতো তাকালো। আরে আমি কি বলেছি যে এভাবে তাকাতে হবে? আচ্ছা চলেন। বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে চলে এলাম। গাড়ির ভিতর বসে আছি, গাড়ি স্টার্ট দিচ্ছি না, কারণ আমার একটা বদ অভ্যাস আছে, সেটা একটু পরে বুঝতে পারবেন। আমি তার দিকে আরেকবার তাকালাম। আমার পাশে বসে আছে, মানে গাড়ির সামনের সিটে। আমার তাকানো দেখে একটু লজ্জা করছে, কারণ এরকম একটা ছেলে তার দিকে বারে বারে তার দিকে তাকাচ্ছে, বিষয়টা সে বুঝতে পারছে। হয়তো নেগেটিভ ভাবছে আমার তাকানো দেখে, কিন্তু বিষয়টা সেটা না। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা লিপস্টিক কি আছে আপনার কাছে? আমার কথাটা শুনে আমার দিকে কেমন করে তাকালো। সে বোঝার চেষ্টা, হঠাৎ এই কথা বলছি, একটু এসে বলে উঠলো, কেন, আপনি কি নেবেন নাকি? আমি একটু হেসে বললাম, আপনার ঠোঁটে কম হয়েছে, তাই যদি আরো একটু। কথাটা পুরো বললাম না, কথাটা বলে সামনের দিকে তাকালাম। তার দিকে আর চোখে তাকিয়ে দেখলাম রাগে ফুলতে থাকে। গ্লাসটা তার দিকে বাঁকা করে তার ঠোঁটের লিপস্টিক দেখছে। আছি তো মনে খুব হাসছি, কারণ এটাতে আমি খুব মজা পাই। কলেজে 2টা মেয়ের থাপ্পড় খেয়েছি এই কথাটা বলে। আরো অনেক মেয়েকে বলেছি, কিন্তু তারা মারতে সাহস পায়নি, কারণ এই 2 মেয়ে সে ঘরের মেয়ে না, বরং তারা হলো একজন মন্ত্রীর মেয়ে ছিল, আর একটা এলাকার মাস্তানের, মানে এলাকার বড় ভাইয়ের বোন ছিল। সেদিন যে ফোন দিয়েছিল তার বোনকে, পরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু মন্ত্রীর মেয়েকে পারিনি সেরকম ভাবে প্রতিশোধ নিতে। এই বড় ভাইয়ের বোনকে তো কান ধরে দাঁড়িয়ে রেখেছিলাম 2 মিনিট 25 সেকেন্ড। সে কি মজা। আমি গাড়ি চালাতে লাগলাম। রেগে ফুলে আছে, গোলগাল চেহারা কেমন জানি দেখাচ্ছে। আমি টিস্যু বের করে তার দিকে বাম হাত দিয়ে এগিয়ে দিলাম। আমি যে টিস্যু এগিয়ে দিলাম সেটা লক্ষ্য নেই, কারণ মুখটা কালো করে অন্যদিকে তাকিয়ে আছে। এই টিস্যু পেপারটা নিন, ঠোঁটের লিপস্টিক মুছে ফেলেন। আরে কথা বলছে না কেন? খুব রেগে আছে তারি। কি হলো, এটা নিন। হাত থেকে ধপ করে নিল। এত রাগ, তাহলে তো আরো বেশি দুষ্টুমি করা যাবে। কি হলো, মুছে ফেলেন, আমার সহ্য হচ্ছে না। সরি। কি হলো, কথা বলছেন না কেন? গাড়িটা রাস্তার এক পাশে ধপ করে ব্রেক করলাম। এরকম ব্রেক করাতে একটু ভয় পেয়ে গেল, আমার দিকে তাকালো। আমি তো আগে থেকেই রেগে আছি। আপনি এখানে গাড়ি ব্রেক করলেন কেন? আমি রাগে লোক নিয়ে তার দিকে আবার তাকালাম। তারিন কিছুটা ভয় পেয়ে গেছে। কি হলো, কেন ব্রেক করলেন? আমি কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলাম। আমি আর কিছু বলিনি, এমনিতে তো কালো মেয়ে, তার উপর ভাব নাই। আপনার মতো অনেক মেয়ে আছে যে প্রেমের অফার দিছে, তাদেরকে কোনো পাত্তা দেয়নি, আর এমনি তো হলো কালো মেয়ে। ধ্যাৎ। কলেজের কাছাকাছি এসে আবার একটু টিস্যু বের করে দিলাম। টিস্যুটা নিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে ফেললো। বাহ, সুন্দর লাগছে, কারণ ঠোঁটের লিপস্টিক তো ঠোঁটের সাথে মিশে যাচ্ছে। তারপর গাড়িটা কলেজের ভেতরে গিয়ে থামালাম। চোখের কাজলটা একটু ভিজে কেমন দেখাচ্ছে, এই নিন, এটা দিয়ে চোখের নিচে মুছে ফেলেন। আমার দিকে তাকালো, সে একটু বুঝতে চেষ্টা করছে। টিস্যুটা নিয়ে চোখের নিচে মুছে ফেললো, তারপর গাড়িটা থেকে নেমে পড়লো। দাঁড়িয়ে রইলো গাড়ি থেকে নেমে, বুঝতে পারলাম না। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমি তারিনের কাছে চলে এলাম। দাঁড়িয়ে গেলেন সে। আমি তো ভালো করে চিনি না কোন ডিপার্টমেন্ট কোথায়। আসলে তো ঠিক সে তো জানে না কোন ডিপার্টমেন্ট কোথায়। মামনি প্রিন্সিপালের সাথে কথা বলেছে সব, তাই কোনো প্রবলেম নাই। আসেন, আমি নিয়ে যাচ্ছি। তারিন আমার পিছু পিছু আসছে। আমি ফোন বের করে খুশিকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া। খুশি, তোর বান্ধবীর বৃষ্টির ফোন নাম্বারটা দে তো। কেন ভাইয়া? তারিন একা একা কোথাও চেনে না, তাই তোর বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, বৃষ্টির নাম্বারটা দিচ্ছি, ফোন দে। 017। ঠিক আছে, বাই। বাই। আমি বৃষ্টিকে ফোন দিলাম। হ্যালো। তুমি কি বৃষ্টি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি খুশির ভাইয়া। ও ভাইয়া,
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। হঠাৎ আমাকে ফোন করলেন যে ভাইয়া, কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। তোমাদের কলেজে এসেছি। কলেজে? কেন ভাইয়া? বলছি পরে। বলো তুমি কোথায়? এই তো আড্ডা দিচ্ছি বসে। কোথায়? দেখুন, পাম গাছের নিচে। ঠিক আছে, আমি আসছি। ওকে ভাইয়া। ফোনটা কেটে পাম গাছের কাছে চলে যাচ্ছি, তখন তারিন বলে উঠলো, কাকে ফোন দিয়েছিলেন? আপনার সেম ইয়ের। ও, চলে এলাম বৃষ্টিদের ফ্রেন্ড সার্কেলের আড্ডাখানায়। তাদেরকে চিনতে কোনো অসুবিধা নাই, কারণ খুশির সাথে বাসে এসেছিল। ভাইয়া খুশি আজ আসলো না যে? ও একটু ছোট মার সাথে কোথায় যাবে তাই আজ আসেনি। ও বৃষ্টি, উনি হলেন তারিন, মানে মোসাম্মদ মিজাবিন রহমান তারিন, তোমাদের সেম ইয়ের। নতুন আজ জয়েন করেছে কলেজে। তোমরা খুশিকে যেরকম ভাবো সেরকম তারিনকে। জি ভাইয়া। তারিনকে বললাম, তারিন ও হচ্ছে বৃষ্টি, মানে খুশির বান্ধবী, আর এখানে সবাই খুশির বান্ধবী। জি। বৃষ্টিকে বললাম, তাহলে আমি আসি, কাজ লেট হয়ে গেল। ঠিক আছে ভাইয়া। হুম। ভাইয়া, কিছু বলবে? তারিন আপনার কি হয়? খুশির কাছ থেকে জেনে নিও। ঠিক আছে, বাই। বাই। সেখান থেকে চলে আসতে লাগলাম, তখন তারিন বলে উঠলো, এই যে। আমি আবার তারিনের কাছে গেলাম। তারিন আমার দিকে আসতে লাগলো, কিছু হয়েছে? না, মানে আজ ভালো লাগছে না। মানে? আমি আজ ক্লাস করব না। পাগল নাকি আপনি? আপনাকে বাসায় পৌঁছে দিতে আমার সময় নেই। ঠিক আছে। চলে যেতে লাগলো, তখন ডাক দিলাম, তারিন। আমার দিকে ঘুরে তাকানো, তারপর বলল, কিছু বলবেন? হ্যাঁ। আচ্ছা বলেন। যদি তারা আপনার সম্পর্কে জানতে চায়, মানে কি হই, তাহলে বলবেন আমি আপনার মামাতো ভাই। কেন? কেন সেটা জানতে হবে না, যেটা বললাম সেটা বলবে। ঠিক আছে। এখন যান। তারিন চলে গেল। আমি অফিসের দিকে চলে গেলাম, জানি কোনো সমস্যা হবে না। বৃষ্টিটা অনেক ভালো, তাই কোনো সমস্যা হবে না। অতঃপর অফিসে চলে এলাম। আজ একটু দেরি হয়েছে, সমস্যা নেই। আব্বার আঙ্কেল আছে অফিসে, তাই কোনো সমস্যা নেই। অফিসে কাজ করার সময় হঠাৎ মনে হলো ঋতুর কথা। তারিনের সাথে কথা বলার সময় ঋতু বলেছিল, এটা মনে হয় ভাইয়ের গার্লফ্রেন্ড হবে। আসলে সবাই বলবে গার্লফ্রেন্ড হয়, কিন্তু সবাই আসল কি সেটা জানতে পারবে না। সারাদিন অফিসের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আব্বর আঙ্কেল তাদের গাড়িতে গেছে। আসার সময় জুয়েলারি দোকানে পায়েলটা দিয়ে আসলাম। মামুনি সবকিছু ফোনে বলে দিয়েছে, তাই আর কিছু বলা লাগলো না। জুয়েলারি দোকান থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম। রাতের খাবার খেয়ে ছাদে চলে এসেছি। আজ আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে তারা দেখছি, কেমন জানি মনটা আজ খুব ভালো হয়ে আছে। একটু ছাদের কোণে গিয়ে দাঁড়ালাম। একটু পর পেছনে কারো শব্দ পেলাম, তখন পিছনে ফিরে দেখি তারিন। হঠাৎ করে তারিন ছাদে কেন? নাকি তারিনের রূপ ধরে ভূত এসেছে? শরীরে লোমগুলি দাঁড়িয়ে যায়। আমি তারিনের পার দিকে তাকালাম, না এটা তারিন, পেতনি না। কিছু বলবে নাকি যে এখানে এসেছে? তারিনের কথায় চমকে উঠলাম। কি দেখছেন অমন করে? আমি তার কণ্ঠ ভালো করে শুনি, না এটা ভূতের বা পেতনি না, বরং মানুষের কণ্ঠ না তো। কি হলো, কথা বলছেন না যে? না মানে এমনি। আচ্ছা আপনি এমন কেন? কেমন? আমি যেরকম শুনেছিলাম সেরকম তো কিছুই দেখছি না। ও এটা আসলে কি জানেন, মানুষ মাঝে মাঝে রূপ পাল্টে যায়, কোনো পরিবর্তন হয়ে যায়। বুঝলাম না আপনার কথা। তো কিছু না। আচ্ছা, কলেজের প্রথম দিন কেমন কাটলো? অনেক অনেক ভালো লেগেছে। জানেন, বৃষ্টিরা না খুব ভালো। তারিনের কথা বলা থেকে খুব ভালো লেগেছে। বৃষ্টিরা খুব ভালো। মনে করেছিলাম তারা কি আমার সাথে কথা বলবে, কিন্তু পরে দেখি সেটা ভুল। আমার সাথে সবাই কথা বলে, আর সব ডিপার্টমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। তারপর ক্লাস করলাম সবাই। ও, আমি তারিনের মুখের দিকে তাকিয়ে আছি। সে কেমন করে যেন কথা বলে, সেটা দেখতে ভালো লাগে। সেই স্টেশন থেকে লক্ষ্য করে আসছি। আর একটা কেমিস্ট্রি স্যার আছে, সুন্দর স্যার, অনেক সুন্দর করে বুঝিয়েছে। সে স্যারের নাম অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন আলম। আপনি কেমন করে জানলেন? সে আমার আব্বুর বন্ধু হয়। ও, যদি কোনো সমস্যা হয় তাহলে সোজা তার কাছে গিয়ে আব্বুর কথা বললে সেটার সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা। কি করবেন এখন? ও সরি, আপনার ছোট মা ডেকেছে, সেই জন্য এসেছি। আমার মনে ছিল না, কথা বলতে বলতে সেটা ভুলে গিয়েছিলাম। ঠিক আছে চলেন। চলেন। সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি, তখন তারিন পাটা ব্যথা পেল বলে উঠল, ও মা! কি হয়েছে?
আমার দিকে একবার তাকিয়ে আবার পা ধরে আছে। চোখের কোণে পানি জমে গেছে। বুঝতে পারলাম প্রচন্ড রেগে গেছে। মুখটা কেমন হয়ে গেছে? বোঝা যাচ্ছে প্রচন্ড লেগেছে পায়। কি হলো, খুব লেগে গেছে নাকি? দেখি দেখি, আমাকে দেখতে দিন। মুখটা গোমরা করে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। হাসি ভরা মুখটা মেঘে ঢেকে গেছে। হাতটা সরান, আমি পাটা দেখি। আমি হাত দিয়ে পাটা ধরলাম, পা লাল হয়ে আছে। আমি আস্তে করে পাটা একটু ধরে মালিশ করিয়ে দিলাম। ও মা, ব্যথা, খুব ব্যথা করছে। প্লিজ পাটা ধরবেন না, খুব ব্যথা লেগে গেছে। আরে সেরে যাবে, চলেন। আমার দিকে কেমন করে তাকালো, চোখের কোণে পানি ভরা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হতে পারে। হাতটা দিন। তারিন হাতটা এগিয়ে দিল, আমি হাতটা ধরে উঠালাম। সোজা হয়ে দাঁড়াতেই কান্না করে দিল। বুঝতে বাকি রইল না যে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আমি কি করব বুঝতে পারছি না। কোলে করে রুমে দিয়ে আসবো নাকি? না, যদি কেউ দেখে ফেলে তাহলে তখন কি মনে করবে? আর সে তো হেঁটে যেতে পারবে না। হ্যাঁ, হয়তো কিছু ভাবলে চলবে না। আমি তো ইচ্ছা করে তাকে কোলে নিচ্ছি না। আর ফ্যামিলির সবাই আমাকে ভালো করে চেনে, তো তবুও যদি একবার সন্দেহ করে তো শেষ। কি ভাবছেন? চলেন, আমি একা হেঁটে যেতে পারবো। কি বলি এখন তারিনকে? সে তো যেতে পারবে তো একা। আচ্ছা চলেন। নিচে সিঁড়িতে নামতেই কেটে উঠল, বলেই বসে গেল পা ধরে। বুঝতে পারলাম তার প্রচন্ড লেগেছে, না হলে এরকম কান্না করতো না। কিছু আর না ভেবে বলে দিলাম, যদি কিছু মনে না করেন হাতটা ধরেন। কথাটা শুনে রেগে গেল, বুঝতে পারছি মুখের চেহারা দেখে। বললো, হাতটা ধরেন। আমার হাতটা তারিন ধরলো। আমি আস্তে করে তাকে ধরে উঠিয়ে তারপরে কোলে তুলে নিলাম। হয়তো এটা আমার ঠিক হয়নি, কিন্তু সে তো হাঁটতে পারছে না, আর তাকে ফেলে আসা এটা খুব খারাপ দেখায়। তাই সবকিছু চিন্তা করে কাজটা করলাম। হয় সে খারাপ ভাবুক, এতে কিছু করার নেই। আমার তো কোনো বদ মতলব নেই যে আমি সেজন্য কাজটা করছি। তারিনকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই তারিনের দিকে তাকালাম। আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছে, চোখের কোণে পানি জমে আছে তারিনে। সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম, দাঁড়িয়ে পড়লাম তাকে কোলে নিয়ে। ভাবছি তাকে নামিয়ে দেবো নাকি দিব না, যদি কেউ দেখে ফেলে। আমার এরকম থেকে তারিন বলল, আমাকে নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো। কথাটা শুনে বুঝতে পারলাম আমার চিন্তা করা দেখে বুঝতে পেরেছে। আমি তারিনকে নামিয়ে দিলাম। তারিন যেতে লাগলো, তখন বলে উঠলো, উফ, ব্যথা আছে এখন। না আমি কি ধরে আপনার রুমে এগিয়ে দিয়ে আসতে পারি? না, ঠিক আছে, আমি একা যেতে পারবো। আরে চলেন তো। একা যেতে পারবেন না আমি জানি। আমি হাতটা ধরে তারিনকে তারিনের রুমের দিকে নিয়ে যাচ্ছি। তারিন ড্যাংরাতে ড্যাংরাতে হাঁটতে থাকলো। তারিনকে বিছানায় শুয়ে দিলাম, তারপর চাদর গায়ে দিয়ে দিলাম। এখন ঘুমিয়ে পড়েন, আমি মামুনকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। না থাক, এমনিতে ঠিক হয়ে যাবে। আর আপনি পাগল নাকি? এমনিতে কি সেরে যায়? এইরকম কত হয়েছে, আর এমনিতে সেরে গেছে। দেখ, এত কথা বেশি পছন্দ করি না। আমি মামুনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট। গুড নাইট। আমি তারিনীর রুম থেকে বের হয়ে মামুনির রুমের দিকে চলে গেলাম। মামুনির রুমে গিয়ে দেখি মামুনি বিছানায় শুয়ে আছে, আর আব্বু ল্যাপটপে অফিসের কাজ করছে মনে হচ্ছে। আমি গিয়ে মামুনির কাছে গিয়ে বসে পড়লাম। মামুনি, কিছু বলবি তুই? হ্যাঁ। কি বলবি বল। না মানে বলতে চাইছিলাম যে তারিনকে পছন্দ হয়েছে নাকি আবার কোনো ঝামেলাই ফেলেছে? আব্বুর দিকে তাকালাম। ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে দিয়ে আমাদের দিকে তাকালো। তুমি না তারিনকে পছন্দ মানে একদম বেশি বলবে না। আচ্ছা কি হয়েছে বল। তারিনের পাটা মুচকে গেছে। কিভাবে? আমাকে ছোট মা ডেকেছিল, তখন ছাদে ডাকতে যাই, আর আসার সময় সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় তখন পাটা মুচকে গেছে। তাই ওই ক্রিম মেডিসিন নিয়ে পায়ে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। মামনি ড্রয়ারের ভেতর থেকে মেডিসিন নিয়ে রুম হতে বের হলাম। তারপর মামনি তারিনের রুমের দিকে গেল, আর আমি ছোট মার রুমে চলে এলাম। ছোট মার রুমে এসে বললাম, ছোট মা আমাকে ডেকেছেন? এত দেরি কেন হলো? শরীর খারাপ নাকি? দেখি, এদিকে আয় তো। ছোট মা আমার কাছে এসে কপালে হাত দিয়ে দেখে, জ্বর তো নেই, কিন্তু এত দেরি করে এলি কেন? মানে তারিন আমাকে ডাকতে ছাদে চলে যায়, তখন আসার সময় তারিনের পা ফসকে পাটা মুচকে যায়। তারিন এখন কোথায়? রুমে শুয়ে দিয়ে এসেছি, অবশ্য মামনিকে মেডিসিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা তুমি রুমে যাও, আমি তারিনের রুমে যাচ্ছি। আপনি যে ডেকেছিলেন? মেডিসিন আনার জন্য ডেকেছিলাম। আচ্ছা, আমি এনে দিচ্ছি। তোমার ছোট আব্বু আনতে গেছে। ঠিক আছে। চলে এলাম ছোট মার রুম থেকে। আমার রুমে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, মেয়েটা মনে হয় খুব ব্যথা পেয়েছে। আমার কিছু করার নেই। মেয়েটার জন্য পাগল, কারণ খুব শ্রদ্ধা করে সবাইকে।
হয়তো সে বাড়ির কাজের মেয়ের মতো মনে করে, কিন্তু বাড়ির সবাই এ বাড়ির সদস্য মনে করে। ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। সবাই টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন ছোট মা বলল, তারিন এখন কেমন লাগছে? জি আন্টি, ভালো। ব্যথা করছে কি এখন? না, এখন ব্যথা করছে না। খুশির সাথে আজ কলেজে যাবে? জি। নাদিম, জি ছোট মা। ওদেরকে নামিয়ে দিও কলেজে। হ্যাঁ জি, ঠিক আছে। এখন খাবার খেয়ে নাও। খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর অফিসের জন্য রেডি হচ্ছি। রুম থেকে বের হয়ে নিচে এসে অপেক্ষা করছি। এদিকে মহারানীদের জন্য অপেক্ষা করছি, এখনো রেডি হয়ে বের হয়নি। আজ থেকে প্রতিদিন একটা কাজ পেলাম মনে হয়। প্রতিদিন অফিসে যাওয়ার সময় কলেজে নামিয়ে দিয়ে যেতে হবে। একটু পরে 2 মহারানী চলে এলো। তারপরে চলে এলাম গাড়ির কাছে। গাড়িতে উঠে সোজা কলেজের দিকে চলে গেলাম। আজ ভালো করে দেখি নাই, কারণ তারিনের সাথে খুশি আছে। যদি একটু টের পায় তো সবাইকে বলে দিবে, তাই আর সাহস করে ভালো করে দেখার সুযোগ নাই। কিন্তু নো প্রবলেম, বসে দুজনে গল্প করছেন। আমি গ্লাসটা তারিনের কে যেন দেখা যায় সেরকম করে বাঁকা করে দিলাম। কি সুন্দর করে হেসে কথা বলছে। গাড়ি চালাচ্ছি আর মাঝে মাঝে গ্লাসের দিকে তাকাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর পৌঁছে গেলাম। দুজনকে নামিয়ে দিয়ে সোজা অফিসের দিকে যাচ্ছি। ওহো, আপনাদেরকে তো একটা কথা বলিনি। খুশি ইন্টারমিডিয়েটে পড়ে, খুশি বিজ্ঞান বিভাগে পড়ে। তারিনের মতো গুড স্টুডেন্ট, তাই একই কলেজে। সো তাই দুজন একসাথে কলেজে যেতে হবে। অতপর অফিসে চলে এলাম। সারাদিন অফিস করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ অফিসে কাজ করে তারপর ঘুমিয়ে যায়। এভাবে কাটতে থাকে দিন। প্রতিদিন সকালে খেয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার সময় খুশি আর তারিনকে কলেজে নামিয়ে দিয়ে যায়। আজ সন্ধ্যায় চলে আসি। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন রুমে বসে আছি। আজ বিদ্যুৎ কেমন জানি ডিস্টার্ব করছে, শুধু বেড়ে যাচ্ছে আবার আসছে। রুমে বসে আছি, তখন তারিন রুমে চলে এলো। তারিন আসা মাত্র বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না রুমের ভেতর। তখন তারিন বলল,